আগে কখন তেন করছি টাকা দে টাকা দে টাকা দে এই দেখ তোর জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করেছি নামাও করছি আমার তো দোয়া লাগে বাবা এমনটা করবেন না আমার সাথে আমার শেষবারের মতো আমাকে ছেড়ে দিন কি ব্যাপার কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছি আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না কি ব্যাপার এই জায়গায় একটা নতুন কবর মনে হচ্ছে হ্যাঁ এদিক থেকে তো আওয়াজটা আসতেছে এত সয় সম্পত্তি এত টাকা পয়সা আবার শুনলাম শহরে জায়গাও রাখছে বাড়ি করবে ভাগ্নেটার সাথে যদি মেয়েটার বিয়ে দিতে পারতাম মেয়েটা আমার খুব সুখী হতো সাথে আমিও একটু শান্তি পেতাম মরেও শান্তি পেতাম যে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিছি মেয়েটা আমার সুখী আছে যাক দেখা যাক আল্লাহ ভরসা অনামিকা অনামিকা এই অনামিকা ভাইজান ভালো আছেন ভাইজান আমি তো ভালোই আছি তা তুই কেমন আছিস আমার আর ভালো এই বউ থাকতে আমি কি করি আর ভালো থাকি কোন তো কে কি হয়েছে সমস্যাটা কি কি আর হবি ভাইজান আমার ছাওয়ালরা প্রবাসে কারি কারি টাকা পয়সা কামাই করে একটা টাকা পয়সা আমার হাতে দেয় না সব ওই বোর হাতে দেয় বোর নামে তো অ্যাকাউন্ট করা রয়েছে আমি নিজের একটা শখ আল্লাহ কিছু পূরণ করতে পারিনি একটা যদি শাড়ি ব্লাউজ কিনবো তাও ওই বোর হেন হাত পাইতে টেকা নেওয়া লাগে কোন এই জায়গায় আমি ভালো থাকি কি করি আমার কোনো ভালো থাকার মতো কারণ দেখতেছেন আপনি কোন কি বলিস তুই তুই বৌমার কাছ থেকে টাকা হাত পেতে চেয়ে নিস হ্যাঁ ফকিরের মতো টাকা চেয়ে নিস কেন তোর নামে পাঠানা না ভাইজান আমার নামে পাঠায় না আমার নামে তো কোনো অ্যাকাউন্টই নেই তো টেহা পাঠাবে কেমবা করি ভাইজান ওইটাই তো কথা সাওয়াল কষ্ট করি নিজে টেহা খরচ করি প্রবাসে পাঠাইলাম সেই সাওয়াল টেকা পাঠাই বোন নামে ভাবা যায় আর সেইটা কিনা আমার হাত পাতি পাতি নেওয়া লাগে আমার জানটা তেলা তিতি হয়ে গেল ভাইজান আমি আর পারতেছি না এই সব আর মানা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন আর আফসোস করে কি করবি হ্যাঁ আমারও অনেক স্বপ্ন ছিল জানিস মেয়েটাকে ভাগ্নের সঙ্গে বিয়ে দেবো মেয়েটাও আমার সুখে থাকতো কিন্তু হলো না এখন দেখ আমার মেয়েটার ভাগ্যও যাক তোর ভাগ্যও তাই ভাইজান আপনি নিয়ে যা আমার ছেলের সাথে বিয়ে দিবেন এই কথা কোনোদিনও আপনি মুখ ফুটে আমাকে কইছেন কন্ডি তো হঠাৎ আজকে গা কইছেন কে ভাইজান এই কথাটা যদি আগে কইতেন আমার কপাল রাখি এইরকম ভাবে পুড়তি ওই জায়গাটাই তো ভুল রে তখন বলি নাই যে ভাগ্নে যদি হঠাৎ মুখের উপর না করে দেয় এই ভয় কিন্তু এখন চিন্তা করতেছি না বলে আমি ভুলই করছি ভাইজান ভুলটা শুধরানো যায় না ভুল যত করি ফেলাইছেনি ভুল তো শুধরানোর মতো অনেক পথ আছে ভুলটা একটু শুধরা ফেলান একটা কাজ কর কি কাজ পারবি আপনি আমাকে কয়েই দেখেন আমি অনামিকা পারিনি এমন কোনো কাম নেই কর বউটাকে এই সুযোগে খেদা দে বউটাকে খেদা দিতে পারলেই আমার মেয়েটাকে ভাগ্যের সঙ্গে বিয়ে দিতে পারতেছি
সেই বুদ্ধি ভাইজান। তো ভাইজান জোকের আটা বুঝছেন, ওই খেদা দিলেও না যাবি না নে। তবে আমি এমন করে ওকে সাইজটা করবো নে, ওই সাপও মরবে নি, লাঠি কেন ভাঙবি না নে। ভাইজান হেনে দাঁড়ার এত কথা না কয়ে চলেন ঘরে যান। চল চল। অনামিকা, আমার একটা জিনিস শোন ভালো লাগতেছে না। কি? তোর ছেলে থাকে বিদেশ, হ্যাঁ, তোর গলা খালি, তোর কানে একটা বড় দুল নাই, হাত খালি, না জানি গহনা দিয়ে তোর গাও ভরা থাকবে। তা আমি কি করব? আমি কি করব? সওয়াল কি ব্যাংকের টেহা আমার নামে দেয়, তো সেই টেহা দিয়ে আমি গয়না গাটি বানাবো? হ্যাঁ, টেহা আসে বেটার বোন নামে, বেটার বউ হাতে তুলে একবারে মুটের পর রাহি দেয়। এক টেহা সাথে গেলে সে মনে করে খেপি মেপি ফায়ার হয়ে যায়। আর কথা শোনাচ্ছ তুমি আমার। কেন বৌমাকে বলতে পারিস না? বৌমা তো আজকে ব্যাংকের থেকে টাকা উঠায় নিয়ে আসলো, ওর কাছ থেকে টাকা চাইলে নিতে কি হয়? কি করছো ভাইজান? আজকে আমার বৌমা টাকা তুলে নিয়ে আসলি? হ্যাঁ, আমার সামনে। ভাইজান মেলা সহ্য করেছি, মেলা ছাড়ি দিয়ে আইছি, আর নাই আজ আমি টাকা ছিনা নেব, আমার অধিকার আমি ছিনায় নেব। অধিকার আদায় করে নেওয়া লাগে। চলেন চলেন। আয়। বোমা বোমা কোনে রে? হ্যাঁ আম্মা, ডাকছেন? ডাকতেছি। ব্যাংকে বলে গেছিলে? হ্যাঁ, আপনার ছেলে টাকা পাঠাইছে, টাকাটা উঠাতে গেছিলাম। খুব ভালো করিস, টাকা করে দাও। আপনাকে কেন টাকা দিব আম্মা? আর টাকা দিয়ে আপনি কি করবেন? আমাকে টাকা দিবে মানে? আমি টাকা দিয়ে কি করব সেই কৈফত কি আমি তোমাক দেব? এই তুমি যে ভারী ভারী হার পরে থাও, সোনার দুল পরে থাও, কে আমার কি পরবির মন চায় না? আমার গলা কি কিছু আছে? আমার গলাটা খালি। আমার কি গহনা গাটি পরবির মন চায় না? এই যে দামি দামি শাড়ি পরি বেড়াও, এই যে সোনার হচ্ছে চুল বানা পরিছাও, কে আমার কি পরবির মন চায় না? আমি যে খরা দিয়ে চুরি পরে রইছি, ওটা পরে থাকবে কিসের জন্য? কষ্ট করে সাওয়াল বিদেশ পাঠাইছি আমি, আমি পরে থাই ইমিটেশনের তা। আর তুমি তুমি গহনা পরে, সোনার গহনা পরে ঘুরে বেড়াও। ও আমার বুঝি মন কয় না কাঁচা টাকা তুলে নিয়ে আইসি, নিজের মন মতো খরচ করো। আর তুমি আমাক দাও ফকিরের ভিক্ষে, কে আমি ভিক্ষে লিবিস যাবো কিসের জন্য? যতগুলি টাকা তুলে নিয়ে আইসাও ভালোভাবে করছি, টাকাগুলি আমাকে দাও। আম্মা, এসব আপনি কি বলছেন? আপনার গহনার দরকার আর আমি আপনাকে গহনা দেই না? আপনি যদি আমাকে একবার মুখ ফুটে বলতেন তাহলে তো আপনার ছেলেকে আমি বলতাম, আপনার ছেলে টাকা দিলে আপনাকে গহনা বানাই দিতাম। আর কি বললেন? আপনি আমার থেকে ভিক্ষা করে টাকা নেন? ভিক্ষা কেন করতে যাবেন? আপনার যখন যেটা দরকার হচ্ছে আমার থেকে চেয়ে নিচ্ছেন, হ্যাঁ আমি তো আপনাকে ফিরিয়ে দেই না। হ্যাঁ, কত দেখলাম আমি চাইলাম আর তুমি আমাকে দিলে, সেই তো মাস শেষে যায় ওই হাত পাতি ফকিরের মতো টাকা নেওয়া লাগে। ওই সব বাপু আমি আর পারবো না নেই। ভালোই ভালোই করছি, কত টাকা তুলি লিয়াইছাও, টাকাগুলি আমাকে দিয়ে দাও। না মা, আমি অকারণে আপনাকে 1 টাকাও দিতে পারবো না। আপনার ছেলে টাকা পাঠাইছে, ওই যে আমরা যে জমিটা কিনছি ওই জমির মালিক টাকা পাবে 5 লক্ষ, সে টাকা দিতে হবে। আপনার ছেলেকে যদি আমি বলি যে টাকা আমি খরচ করব, আপনার ছেলে অনেক রাগ করবে, আমি এই টাকা দিতে পারবো না। কি হয়েছে? টাকা দিবে না? টাকা দিবে না? না মা, আমি 1 টাকাও দিতে পারবো না। কত বড় আস্পর্ধা! কারণ দেন ভালোভাবে কতবার কইছি যে আমার টাকা পয়সা তুই আমার হাতে একবারে দিব না, কারণ দেন ফকিরের টাকা দেওয়া লাগে। আম্মা, আপনি কেন শুধু শুধু আমাকে মারতেছেন? আপনার টাকার যদি দরকার হয় আপনার ছেলে থেকে চেয়ে নেন। আপনার ছেলে যে টাকাটা দিছে ওটা তো দরকারি টাকা, ওটা কেন আপনি শুধু শুধু নষ্ট করবেন? তাই তুই দিতে পারবো না? ও আমার ছাওয়ালের হিন্দে আমার হাত পাতে চাই দেওয়া লাগবি। আমার ছাওয়াল তো আমার নামে অ্যাকাউন্ট করেনি, অ্যাকাউন্ট করেছে তোর নামে। তোর কাছে টাকা আছে তাই তুই সমস্ত টাকা আমাকে দিয়ে দেব। শোন তো ভালোই ভালোই বলতেছি, টাকাগুলি আমাকে দিয়ে দে, নহলে কিন্তু তোর বিপদ আছে। আম্মা, আমি তো আপনাকে বলেই দিলাম, আপনি আমাকে যতই মারেন আমি কোনো মূল্যে আপনাকে টাকা দিতে পারবো না। টাকা দিবুলা, টাকা দিবুলা না।
আমার ছাওয়ালের টাকা আমি আমার ছাওয়ালের সাথে বুঝবো। তুই টাকা দেবো নাকি তাই ক। না আম্মা, আমি আর টাকা দেব না। আমি কতবার এক কথা বলবো? কেমন লাগে কখন তেন করছি টাকা দে টাকা দে টাকা দে। ভালোই ভালোই কইছিলাম, মন লাগেনি। এইবার দেখ এখন কেমন লাগে। আম্মা, আমি তো আপনাকে বললামই, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবুও আমি আপনার ছেলের কষ্ট করার টাকা একটাও নষ্ট করব না। টাকা কেমবা করে আদায় করা লাগে সে আমি খুব ভালো করেই জানি। আম্মা আমাকে যতই মারধর করুক, তবুও আমি তার কষ্টের টাকা একটু বিফলে যেতে দেব না। এতে আমার যত কষ্টই হোক হবে। ভাইজান, আপনার কথা মতো তো অত্যাচার কম করলাম না। যে বৌমার কাছতেন অত্যাচার করেও একটা টাকাও লিবির পারলাম না, সে বৌমা বাড়িতেন বার করবো কি করি? আমি মনে করেছিলাম কি তুই আমার বোন, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। এখন দেখছি শুধু ছাই, কিচ্ছু নাই। মাথা খাটাবো কি আর মাথা খাটাবো কম তো দেখি। এই মাথাও খাটা গেলাম, হাতও খাটাইলাম, কিন্তু কিছুতেই কিছু কাজ হইলি না ভাইজান। আমার ছাওয়ালে পর্যন্ত ফোন দিলাম, দিয়ে ওই বোন নামে উল্টা পাল্টা কথা কইলাম। ও মা, আমার ছাওয়াল তো কিছু বিশ্বাসই করলি না, উল্টে আমাকে ঝান দিলি, বুঝছেন ভাইজান। এই বোর মতি গতি আমার ভালো লাগতেছে না। মনে হচ্ছে না একটা টেহা পয়সাও এই বোর হাতে আমরা লিবির পারবো। আর আমার ছাওয়াল, ওই ছাওয়াল তো বোর পক্ষে, সব কথা বোর পক্ষে কয়। আমার ছাওয়ালটা কি যে জাদুটুনা করেছে, কি পানি পড়াবা খাওয়াইছে ভাইজান। ছাওয়ালটা একবার আমার কথা কয় না, সারাক্ষণ বউ বউ করি হ্যাঁ দায়ে মরে। আমি বুঝতে পারছি, তোর কান্না দেখে বুঝতেছি তোর দ্বারা সম্ভব না। শোন, তুই যা ভাবিছিস তা কিন্তু না। তোর ছেলে তোর কথা শুনবে না, এটা আমি আগের থেকেই জানি। আর এই যে তোর বৌমা, এ কিন্তু সাধারণ কোনো মেয়ে না রে, এ একটা কঠিন চিজ। এখন আমি বলি কি, এমনভাবে আমাদেরকে চলতে হবে, ধরব মাছ কিন্তু না ছোব পানি। ভাইজান, আপনার ওই আধ ভাঙা কথা আমি কিন্তু কিছু বুঝিনি। শোনেন, আপনি তো জানেন ওই আমার ভাঙিচুরি না করলে আমি সহজে কিছু বুঝতে পারিনি। আমার ভাঙিচুরি কথা কন তো। আমি জানি তোর মাথায় এগুলি কিছুই ঢুকবে না। ওই যা করার শেষ পর্যন্ত ওই যে আমাকেই করতে হবে, ওই আমার বুদ্ধি মতোই তোকে চলতে হবে। এদিকে আয়, শোন, কানটা গে। কি কিছু বুঝলি? ভাইজান, জবর একটা বুদ্ধি। দেখেন, কথাই আছে না, অর্ধকলি মদ্য বোঝে ভেঙে কলি না। আপনি ভাইজান আসলো আপনি কত কিছু বুঝারই লাগলি না, আপনি নিজেই বুঝে গেলেন। কত সুন্দর বুদ্ধিটা করেছেন। এইবার তো এমন বুদ্ধি পাকাইছি। আমি যে বুদ্ধি দিলাম এই বুদ্ধি মতো কাজ করবো, তেলের মতো রাস্তা কি। তাহলে ভাইজান, কামটা যেহেতু করাই লাগবে, দেরি করবো কে? চলেন বেলায় বেলায় কামটা সারি ফেলা দেই। চল। চলেন। কিরে কেমবা লাগে এইবার দেখ,
আমার ছাগলের টাকা তোর কাছে হাত পাইতে নেওয়া লাগে। এইবার এইবার কেমন লাগে? এবার এমন ব্যবস্থা করব না তো সে তোর অ্যাকাউন্টে আর কোনদিন টাকা ঢুকতেই পারবে না। তোকে এখন আমরা চিন্তা খবর দেব। চল চলো ভাইজান, চল চল চল। এই দেখ তোর এই জন্য দেখ। কত সুন্দর একটা ব্যবস্থা করেছি। তোর এই যে ফুটানি, আমার ছাগলের টাকায় যে ফুটানি করি সেই ফুটানি বাইর করবো, বুঝছিস? নে চল ভাইজান, নামো নামো করছি। ভাইজান তাড়াতাড়ি করেন, কোদাল আনেন। ও আরেকটা কাম করিলেই ভাইজান, ওর মুখটা খুলে দেই। বাবা মুখটা খুলে না দিলে আমার আবার তো বুকের ভিতর ধরপড় ধরপড় করবে নি। আমি শুনেছি যখন নাকি কাউ ফাঁসি দেয়, ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর আগে নাকি জিজ্ঞেস করে তোমার শেষ ইচ্ছাটা কি। সে নাকি কয় আমার শেষ ইচ্ছা এই, আমার শেষ ইচ্ছা ওই। তাহলে আমি একজন মানুষ হয়ে, সচেতন মানুষ হয়ে যদি তোকে আমি জিজ্ঞেস না করি তোর শেষ ইচ্ছাটা কি, তোর মুখ যদি মুখ না খুলে দিই, আর পাপ হবে না নে? হ্যাঁ, আর পাপ হবে না নে? আর আমি যদি তোর শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস না করি তাহলে তুই মরার পরে তোর আত্মা এসে আমার চারপাশ ঘুর ঘুর করবি আর কবি আমার শেষ ইচ্ছার কথা শুধ করলো নাকে, আমার শেষ ইচ্ছার পূরণ করলো নাকে। তাহলে আমি তো শান্তি পাবো না নে। ভাইজান জিজ্ঞেস কর। মুখটা খুলে দিলে আগে। আম্মা, আপনারা কেন আমার সাথে এমনটা করছেন? আমি তো আপনাকে আমার নিজের মায়ের মতো ভালোবাসি আম্মা, তারপরেও আপনি কেন আমাকে জিন্দা খবর দিচ্ছেন? আম্মা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। প্রয়োজনে প্রয়োজনে আমি বাড়ি থেকে দু চোখ যেদিকে যাই চলে যাব, কিন্তু তাও আপনি আমাকে জিন্দা খবর দিয়েন না আম্মা। আপনার দোহাই লাগে আমাকে ক্ষমা করে দিন, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন। ও এখন মনে পড়তেছে আগে কইছিলাম শোনা তোমাকে আমি, তুমি সব কথা মানে নাও, ক্যাশ পাতিগুলি আমার হাতে দিয়ে দাও। তুমি তো শোনো নি, তুমি বীরের মতো প্রতিবাদ করিছাও, না 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 টাকা পয়সা কিছুই দেব না। আরে বাবা, এবার থাও হেনে আরামসে শুয়ে থাও। হ্যাঁ এখানে শুয়ে থাই থাই আমার সাওয়ালের ক্যাশ পাতি গনো দেহ কেমবা লাগে। ভাইজান দেরি করতেছেন কেন? মাটি আম্মা আম্মা আমার সাথে এমনটা করবেন না আম্মা, আম্মা আপনার দোহাই লাগে, বাবা এমনটা করবেন না আমার সাথে। আম্মা আম্মা আমাকে ছেড়ে দিন, আমার শেষবারের মতো আমাকে ছেড়ে দিন। বাবা এমনটা করবেন না আমার সাথে, আমি তো আপনাদের মেয়ের মতো। মা, মা, আখি, আখি। মা বাজান কেমন আছো তুমি? আইছিস তুই? ভালো আছি আমি, চল বাড়িতে চল যাই। আচ্ছা মা, তুমি আসলে আখি কোথায়? মা আখির কথা বলতেই তুমি চুপ হয়ে গেল কেন? আখি, আখি। ওক ডাকিস নে, ওক ডাকি কোনো লাভ নেই। কেন মা, আখির কি হয়েছে? আখি কি অসুস্থ? না আখিকার ডাকিস নে, আখি বাড়িতে নেই।
লজ্জায় আর কি কব ক। আখি এক সাওয়ালের সাথে ভাইগে গেছে, তোকে আমি কোনো কথা কতে পারিনি, তুই কষ্ট পাবনি দেই। না মা, আকি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারে না। আকির সাথে আমার প্রতিনিয়তই কথা হয়, আমার কাছে এমনটা কখনোই মনে হয়নি। আর আকি আমাকে অনেক ভালোবাসে, আর আমি আকিকে অনেক বিশ্বাস করি। না মা, তুমি মিথ্যা কথা বলছো। মা প্লিজ আকিকে ডাকো না। না রে বাজান, তুই বিশ্বাস কর, আমি এক বিন্দু মিথ্যা কথা করছিনি। খালি ও চলেই যায়নি, তোর পাঠানো সমস্ত সোনার গহনা, নগদ 10 লাখ টাকা সব নিয়ে চলে গেছে। টাকা না করি ওই বাড়িতে ফেলা তুই যায়নি। ওর মতো মেয়ের খোঁজ তুই আর করবো না। মা এটা তুমি কি বলছো? আমার সারা জীবনের কষ্টের টাকা, সমস্ত টাকা পয়সা নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। তাহলে মা আমার কি হবে? আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমি তো পথের ফকির হয়ে গেলাম। মা বাজান, টাকা গেছে গেছে, ওই যে কথাই আছে না, মুরগি গেল গেল শিয়াল তো চিনলাম। তোর যে বউ যে এত খারাপ, তুই বউ তো চিনলো। এমন বউলে সংসার করাতেন না করা অনেক ভালো। বাজান রে, টাকা জীবনে মেলা কামাই করতে পারবো। শোন বাজান, তোকে একটা কথা কতে চাই। তোর রেজা মামার একটা মেয়ে আছে না, দেখতে শুনতে সেই সুন্দরী। শোন, তোর রেজা মামার যত অর্থ সম্পদ আছে, ওই মেয়ে যে বিয়ে করবি সব ওই জামাই পাবে কিন্তু, বুঝছিস? তোর রেজা মামার টেবনি বাজারে 5-6 কেন দুহান রয়েছে, দুহান করে ভাড়া দিলেও তো ওই জামাই বসে বসে খেতে পারবি। আরো নগদ কিন্তু 20-30 লাখ টাকাও রয়েছে। আমি করছি কি বাজার, তোর বউ খেন যেহেতু চলেই গেছে, তুই তোর মামার মেয়ে বিয়ে কর, এই সমস্ত অর্থ সম্পদ তুই আর আমি পাবো। মা তুমি এটা কি বলছো? আমি আর একটা বিয়ে করব? না, আমি সেটা কখনোই করতে পারবো না। একটা মেয়েকে বিশ্বাস করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি প্রবাসে এত কষ্ট করে ইনকাম করছি, সমস্ত টাকা পয়সা আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আমি ওকে অনেক ভালোবাসছি, বিশ্বাস করছি। কিন্তু জানো মা, আমি কখনোই ভাবতে পারিনি ও আমার ভালোবাসার সঙ্গে এমন প্রতারণা করবে। ও অন্য একটা ছেলের হাত ধরে চলে যাবে। মা প্লিজ আমাকে আর বিয়ের কথা বলো না, আমি আর বিয়ে করতে পারবো না। আমার না আর কোনো কিছু ভালো লাগতেছে না, আমি ভিতরে গেলাম। আমার কথাটা একবার শোন, শোন। তোর যতই ভালো না লাগো, আমি এত কিছু করলাম তোর ওই মামার মেয়েকে এই বাড়ি আনার জন্যে। তোর মামার সমস্ত সহায় সম্পত্তি আমার হাতের মুঠোয় আনবো বলে, আর তুই বিয়ে করবো না, তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। বাজান, তুই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। ওই বউ তো চলে গেছে, তুই কি বাড়িঘর নিঃস্ব করে থুবো নাকি? বাড়িতে একটা বউ আনা লাগবে না? মা তোমাকে আর কতবার বলবো আমি বিয়ে করতে পারবো না। একজনকে বিশ্বাস করে আমার জীবনটা নষ্ট করে ফেলছি, আমি আর দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে পারবো না। আচ্ছা মা, মনে করো আমি আর একটা বিয়ে করলাম, সে বউকে বাড়িতে রেখে গেলাম, আবার ও অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল, তাহলে আমার কি হবে? আমার বাকি জীবনটাকে আমি এমন করেই পার করব? আমি আর বিয়ে করতে পারবো না। আহারে বাজান, সব মেয়ে কি এক মতো হয় নাকি? আরে তো অন্য বাড়িতে মেয়ে আনবো না, আনবো তোর মামার মেয়ে। তোর তো চিন্তা কি, দেহা শোনা জানা ভদ্র আছে, ও অযথা এত চিন্তা করিস নি বাজান। আমি তোর বিয়েটা ঠিক করে ফেলা দেই। হ্যাঁ দেখো মা, আমি আর কোনো মেয়ে মানুষকে বিশ্বাস করতে পারছি না। যে আকিকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, তুমি আমার মা জীবিত থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্ট পর্যন্ত তার নামে করছি। সে যদি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারে, আর আমার মামাতো বোন সে কি অন্য একটা ছেলের হাত ধরে চলে যাইতে পারে না? যখন তার কাছে টাকা পাঠাবো, সেও দেখবে ঠিক একই কাজ করছে। তাই আমি বিয়ে করতে পারবো না। ও মা, তুই কি পাগল নাকি? আমার ভাইয়ের মেয়ে ওরকম 5 লাখের মতো আখে নিজের নামে অ্যাকাউন্ট করে নিছিলি, আর ও কোনো সময় নিজের নামে অ্যাকাউন্ট করবি না। অ্যাকাউন্ট তো সব তখন আমার হাতে থাকবি, আমি নিজে ট্যাগেল দেব,
টিয়া পয়সা আমি নিজে তুলি আনবো, তোর নামে জমি জমা করব, দোকানপাট করব। আর ওর নামে তো পাটা তো দেখ সব লিয়ে চলি গেছে। দেখো মা, আমি আগেও বলছি আবারও বলছি, আমি বিয়ে করতে পারবো না। সে আমার মামাতো বোনই হোক আর অন্য বাড়ির মেয়েই হোক, আমি বিয়ে করবো না, তো বিয়ে করবোই না। যদি তোমার অন্য কোনো কথা থাকে সেটা তুমি আমাকে বলতে পারো। না, অন্য কোনো কথা নেই, আমার এখন একটাই কথা, তোর বিয়ে করা লাগবে, তোর বিয়ে করা লাগবে। বিয়ে বিয়ে বিয়ে, এই কথা ছাড়া আর অন্য কোনো কথা নাই, আমার আর ভালো লাগে না। হ্যাঁ সোহেল, তুই যতই বিয়ে না করবে চাস, আমি তো বিয়ে দিয়েই ছাড়বো। তোকে বিয়ে দেওয়ার জন্যই আমার এত খাটাখাটনি, আর তোকে আমি বিয়ে দেবো না। মা, 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 কিরে দেখে যাও। সোহেল, এদিকেটা মা, আমি তো প্রবাস থেকে আসার পরেও তুমিও বলছো, মামাও বলতেছে বাবা একটা বিয়ে কর, একটা বিয়ে কর। এই মেয়েটাকে না আমার দেখে অনেক ভালো লাগছে, তাই বিয়ে করে নিয়ে বাড়িতে আসছি। তোকে আমি বারবার কইছি বিয়ে কর বিয়ে কর, কিন্তু অন্য মেয়ে তো বিয়ে করতে কইনি। আমি তোর মামার মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তুই সেই মেয়ে বিয়ে করা বাদ দিয়ে নিজের মন মতো বিয়ে করে নিয়ে আইছিস। আমি এই বিয়ে মানিনি। মা, আমি তো মামাতো বোনকে আগে থেকে দেখছি, আর আমি মামাতো বোনকে বিয়ে করতে পারবো না। ওকে তো আমি নিজের বোনের মতো ভাবি, ওকে আমি কেমন করে বিয়ে করব? জানো মা, এই মেয়েটা না অনেক সুন্দর, অনেক মিষ্টি একটা মেয়ে। তুমি দেখো, দেখলে তোমারও পছন্দ হবে। দেখোই না। ভূত! ভূত! সোহেল, ভূত নিয়ে আইছিস কে? মা, ভূত হবে কেন? ও জ্যান্ত একটা মানুষ। না, মিথ্যে কথা। ও মানুষ হবে কে? ওকে আমরা জ্যান্ত মাটি দিয়ে ফেলাইছি, ও তো ভূতই। মা, এই কথাটা শোনার জন্যই আমাদের এতগুলো নাটক করতে হয়েছে। এই যে ওকে বিয়ে করে নিয়ে আসছি, এটাও একটা সাধারণ নাটক। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? ওকে যে জ্যান্ত কবর দিচ্ছে আমি সব কিছু জানি। আমি যেদিন প্রবাস থেকে আসি, আসার সময় রাস্তায় একটা কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর কি ব্যাপার, কেমন যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছি। না, আশপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কি ব্যাপার, এই জায়গায় একটু নতুন কবর মনে হচ্ছে। হ্যাঁ, এদিক থেকে তো আওয়াজটা আসতেছে। নতুন কবর, কবরের মধ্যে থেকে তো আওয়াজ আসতেছে। আখে, 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 আখে। তারপরে আমি ওকে উদ্ধার করি, উদ্ধার করে ওকে আমি সুস্থ করে অন্য একটা বাড়িতে রেখে বাড়িতে আসি। আমি আমার নিজের বাড়িতে এসে তোমাকে জিজ্ঞাসা করি, মা আখি কোথায়? তুমি আমাকে সুন্দর করে বললা আখি অন্য একটা ছেলের হাত ধরে এ বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু তাই না, আমার পাঠানো সমস্ত টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে অন্য একটা ছেলের হাত ধরে সে এ বাড়ি থেকে চলে গেছে। কিন্তু তুমি হয়তো জানো না, আমি প্রবাস থেকে যে কষ্ট করে টাকা পাঠাইতাম, সেই টাকা আমার বউ একটা টাকাও বাজে খরচ করতো না। শুধু তাই নয়, আমি ওকে কতবার করে বলছি, আখি তোমারও তো অনেক শখ আহ্লাদ আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা কিনো, তোমার যেটা খাইতে ইচ্ছা করে সেটা তুমি খায়ো। সে বলছে না, আমি তো জানি একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে, তোমার ওই ঘাম ঝরানো টাকা আমি নষ্ট করতে পারবো না। আমার কথা, ও শহরে জায়গা কিনছে, বাড়ি করার প্রস্তুতি নিছে, ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছে। আমি যতগুলো টাকা পাঠাইছি সমস্ত টাকা ওর নিজে সুন্দর করে রাখছে, একটা টাকাও আমার অনুমতি ছাড়া খরচ করেনি। কিন্তু তুমি তাকে বারবার টাকার জন্য চাপ দিছো যে বৌমা টাকা দাও টাকা দাও, আমি এটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো।
তোমার চাহিদা দিন দিন বেড়েই যেত। শুধু তাই না, মামা আসার পরে যে ওর প্রতি নির্যাতন অত্যাচার করছো ওটাও আমাকে বলছে। আমি ওর কথা শুনে বুঝতে পারছিলাম যে সামনে ওর বিপদ। আমি কাউকে কিছু না জানিয়েই প্রবাস থেকে বাংলাদেশে আসি। আমি যদি আর একটা দিন পরে আসি তাহলে হয়তো ওকে তোমরা সত্যি সত্যি জ্যান্ত কবর দিতা। আচ্ছা মা, আমরা প্রবাসীরাই কি শুধু রেমিটেন্স যোদ্ধা? না, প্রত্যেকটা প্রবাসীর বউ অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে। ওরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তার স্বামীর বাড়িতে আসে, একটু ভালোবাসা পাবে, স্বামীর আদর সোহাগ, শাশুড়ির আদর স্নেহ ভালোবাসা সব কিছু মিলে জীবনটা সুখে কাটাবে। কিন্তু বিয়ের কিছুদিন পরে স্বামী চলে যায় দূর প্রবাসে। তুমি জানো একটা প্রবাসীর বউ কত কষ্ট করতে হয়? তার শ্বশুর শাশুড়ি বাজে কথা বলে, শুধু তাই নয়, যখন রাস্তা দিয়ে যায় তখন বাজে ছেলেরা দেখে বাজে মন্তব্য করে, কুদৃষ্টিতে তাকায়। একজন প্রবাসী বউ এত কিছু সহ্য করেও কাউকে কিছু বলতে পারে না, শুধু বালিশে কান্না করে বালিশ ভিজায়। শুধু রেমিটেন্স যোদ্ধা একজন প্রবাসী না, প্রত্যেকটা প্রবাসীর বউই রেমিটেন্স যোদ্ধা। কারণ তারা যদি সহযোগিতা না করতো কোনো প্রবাসী ওই বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাইতে পারতো না। কিন্তু তুমি যে আমার মা, সেটা ভাবতে আমার কষ্ট হয়। তুমি আমার মা হয়ে আমার স্ত্রীকে কিভাবে জিন্দা কবর দিলা? একজন প্রবাসীর বউকে জিন্দা কবর দিলা। তোমার মনের মধ্যে একটু মায়া হলো না? আরে বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও তার প্রতি মায়া হয়, ও তো একটা জ্যান্ত মানুষ। জানো আখি না তোমাকে কখনো শাশুড়ি হিসাবে দেখেনি, নিজের মায়ের চোখে দেখছে, তোমাকে সেবা করার চেষ্টা করছে। কিন্তু তুমি ওকে কখনো মেয়ে ভাবতে শুরু করোনি, মেয়ে ভাবতে পারোনি। তুমি কি আমার মা? মা, তুমি কি সত্যি আমার জন্মদাত্রী মা? তুমি কি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছিলা? আমার তো বিশ্বাস হয় না তুমি আমার মা। তুমি যদি আমার মা হতে এত বড় জঘন্য কাজটা তুমি করতে পারতে না। যাই হোক, তোমার তো ছেলে সন্তান বৌমা কোনো কিছুরই দরকার নেই, তোমার দরকার শুধু টাকা টাকা আর টাকা। আমি জীবনে যা ইনকাম করছি সমস্ত টাকা আমি তোমাকে দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আগে চলো আমরা দূরে কোথাও গিয়ে থাকি। না না, তোরা যাইস না। আমি আমার নিজের ভুল বুঝতে পারিছি। সত্যিই তো তুই কত পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, বৌমা আসলেও না কোনো জায়গায় একটা টাকাও খরচ করেনি, সব টাকা পয়সা যত্ন করে রেখে দিয়েছে। আমি না বৌমার কাছ থেকে জোর করে জুলুম করে টাকা পয়সা নিতাম নিজের সাজসজ্জা করার জন্য, কিন্তু আমি এত বড় সিদ্ধান্ত কোনোদিনও নেইনি। এই তোর মামা যেদিন এই বাড়িতে আসলো আমার কইলি জানিস যে বৌমা যখন তোমাকে টাকা পয়সা দিতে চায় না, এই বৌমার এই কি লাভ, আমার মেয়ের সাথে তোমার সাওয়ালেক বিয়ে দেই, সাওয়ালেক বিয়ে দিলে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে, সব অ্যাকাউন্ট তোমার নামে হবে। আমি তখন লোভে পড়ে যাই, এই আমার ভাইয়ের বুদ্ধি ওকে আমি জিন্দা কবর দেই, কিন্তু আমি আগে কবর দেইনি। আগে কিন্তু আমি ওকে টেকার জন্য অত্যাচার করেছি, কিন্তু ওকে মারি ফেলানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তোর মামার কারণে, তোর মামার বুদ্ধি এত বড় জঘন্য কষ্ট আমি করেছি। বৌমা, আমি মেলা বড় ভুল করে ফেলাইছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। সিসি আম্মা, আপনার এভাবে আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। হবো মা যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি চাই মাকে তুমিও ক্ষমা করে দাও। আমার মায়ের উপরে আর কোনো অভিযোগ নাই। তোমার সাথে আমার মা অন্যায় করছে, তুমি যেহেতু ক্ষমা করছো আমি আগেই ক্ষমা করে দিছি। আর মামা আপনাকে বলছি, ফাঁদদার কখনো আমার বাড়ির ত্রিসীমানায় পাড়া দেবেন না, আপনার ছায়াটা যেন কখনো আমি না দেখি। যান, বের হন। কি বের হচ্ছেন না কেন? বের হন। মা চল ভিতরে চল। চলুন মা।